শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না ৮ বাংলাদেশির। এরই মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ড তাদের প্রাণ কেড়ে নিল। নিহতদের মধ্যে আছেন নারী আর এক শিশুও। হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে হোটেলের বেশিরভাগ মানুষ যখন ঘুমন্ত, সে সময় ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া। রাজ্য সরকার বলছে অব্যবস্থাপনার কারণেই এত প্রাণহানি। এমার্জেন্সি এক্সিট তো ছিলই না, হোটেলের সিঁড়িও চড়া নয়, রুমগুলোও ঘিঞ্জি। কলকাতা নিউ মার্কেটের কাছে মির্জা গালিবি স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে বুধবার গভীর রাতে। স্থানীয় সময় রাত ২টা থেকে পৌনে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং পুলিশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হোটেল শিখাইনের কয়েকটি রুম। আটকা পড়েন হোটেল রুমের ভেতরে থাকা অতিথিরা। আগুনে পুড়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ যায় ৯ জনের, যার মধ্যে ৮ জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী এবং এক শিশু রয়েছেন। মূলত চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ আমিও যে হোটেলে আছি, আশপাশে অনেকগুলো এই ধরনের হোটেল আছে। সেই হোটেলগুলোতে আপনার নিরাপত্তা কতটুকু আছে এটা যাচাই বাছাই করে এখন দেখবো। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। বিভিন্ন তলা থেকে মানুষকে বের করে আনা হয়, আহতদের নেওয়া হয় হাসপাতালে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट वो लड़ाई कर सकते, उतना मेरे को नजर में नहीं आया। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 तो होटल चल रहे, छोटा छोटा रूम्स 10 तो रूम, ये सो नहीं चल सकता है। তবে আগুনের কারণের পাশাপাশি সামনে এসেছে আরও বড় প্রশ্ন, হোটেলটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল। সরু সিঁড়ি, জরুরি বহির্গমন ব্যবস্থার ঘাটতি এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। দুর্ঘটনার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা, অগ্নি নিরাপত্তা বিধি কতটা মানা হয়, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবারে কলকাতায় যাব। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৮ বাংলাদেশের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়, সেই খবরও আপনাদেরকে জানাবো। এবং চিকিৎসার জন্য পরিবার সমেত তারা কলকাতায় গিয়েছিলেন। সেখানেই আগুনে পুড়ে প্রাণ হারান দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী। দেবাশিস বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ। এছাড়া নিহত আহমেদ বাবু সাফারের বাসিন্দা। দর্শক, আমরা জানাচ্ছিলাম যারা নিহত হয়েছে তাদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত করা গেছে এবং মাত্র যেই তথ্য জানালাম এ নিয়ে আমরা একটি প্রতিবেদনও প্রস্তুত করেছি। সেটি জানানোর আগে একবার কলকাতায় যাই। আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, এর আগের ঘন্টা অর্থাৎ আপনি যখন যমুনা আইডেস্কে যুক্ত হয়েছিলেন বলেছিলেন যে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহ ফেরত আনার বিষয়ে কি তথ্য আছে সেটি জানাবেন, এবং যারা দগ্ধ তারা সবাই শঙ্কামুক্ত কিনা? দেখুন, ৬ জনের যে পরিচয় শনাক্তকরণ গেছে তাদের কিন্তু তাদের মধ্যে ৫ জনের যেহেতু পরিচয় পাওয়া গিয়েছে, সেই হেতু কিন্তু তাদের পোস্টমর্টেম অর্থাৎ ময়না তদন্ত সেই লাশগুলির সম্পন্ন হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে। পাশাপাশি আরেক ৩ জনের যে মৃতদেহ রয়েছে তাদের কিন্তু এখনো ভিসেরা টেস্ট বাকি রয়েছে। যেহেতু তাদের যে দেহগুলি লাশগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, সেহেতু তাদের আইডেন্টিফাই করা অর্থাৎ তাদেরকে শনাক্ত করাটা সম্ভব হয়নি। সেই কারণে তাদের ভিসেরা টেস্টের পরে কিন্তু তাদের পরিচয়টা আর কি এই বা ময়না তদন্তটা সমাপ্ত হবে, এমনটাই দাবি প্রশাসনের। পাশাপাশি এই যে যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে এই হোটেলে, তাকে ঘিরে তার
চারপাশে যে এলাকা রয়েছে সব কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। কিছুক্ষণ আগেই এই বিদ্যুৎ কর্মীরা এসে এই মাত্র তারা এইখানকার এই সামনের যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার থেকেই কিন্তু বিদ্যুৎ সংযোগ চালু করলেন। ফলে আশেপাশে যে হোটেলগুলিতে বা যেটা আবাসিকরা ছিলেন, বাংলাদেশি আবাসিকরা ছিলেন বা এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারাও একটা চরম অসুবিধার মধ্যে পড়েছিলেন। সারাদিন তাদের পানীয় জলের পর্যন্ত ব্যবস্থা ছিল না। সেইটাকে ইয়ে করার জন্য দ্রুততার সঙ্গে কর্পোরেশন এবং বিদ্যুৎ দপ্তরের লোকরা এটা করলো এবং এই বিল্ডিং এর সাথে অন্য সমস্ত বিল্ডিং এর যে বিদ্যুৎ সংযোগ সেটাকে কিন্তু বিচ্ছিন্ন করা সম্ভব হলো। এখন এই যে যেগুলোর ময়না তদন্ত হয়ে গেছে যে লাশগুলি, সেগুলি কিন্তু দ্রুত বাংলাদেশে কিভাবে পাঠানো যায় তার জন্য একটি কমিটি এবং একজন লিয়াজো অফিসার নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তারাই কিন্তু এই লাশগুলিকে নিয়ে যাবে তো তাদের বাড়িতে কুষ্টিয়ার দিকে। অন্যদিকে যে আহত যারা রয়েছেন এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে যারা চিকিৎসা রয়েছেন উডবার্ন ওয়ার্ডে, সেখানে কিন্তু তাদের সর্বোচ্চ যে চিকিৎসা দেওয়া, অর্থাৎ অত্যাধুনিক চিকিৎসা দেওয়া, সেটা কিন্তু রাজ্য সরকার করছেন। এবং গোটা ঘটনাটা বাংলাদেশে কলকাতায় যে বাংলাদেশ উপস্থিত যে হাই কমিশন রয়েছে তাকে কিন্তু আমরা কমিউনিকেট করে পাচ্ছি। এর মধ্যে আমরা পেয়ে গেছি সিপিআইএম এর রাজ্য সম্পাদক। এই যে বিল্ডিং এ কিন্তু পরিদর্শনে তারা এসেছেন এবং এই বিল্ডিং এর যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু পরিদর্শন করছেন এই বিল্ডিং এর। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন রাজ্য সরকারের যারা আছেন সে সকল কর্তা ব্যক্তিরা, আমরা দেখছিলাম সরাসরি। সুকান্ত, ধন্যবাদ। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 8 বাংলাদেশের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। চিকিৎসার জন্য পরিবার সমেত কলকাতায় গিয়েছিলেন। সেখানেই আগুনে পুড়ে প্রাণ হারান দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী। দেবাশিস বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ। এছাড়া নিহত আহমেদ বাবু সাফারের বাসিন্দা। উন্নত চিকিৎসা শেষে কথা ছিল আজকে দেশে ফেরার, অথচ খবর এলো আগুনে পুড়ে মৃত্যু হয়েছে পরিবারের 4 জনেরই। কলকাতায় আগুনে পুড়ে প্রাণ হারানো বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশে। এদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। নিহতরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল 9 ও আজকের পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। স্বজনরা জানান 3 আগস্ট চিকিৎসার জন্য ছেলে, শ্বশুর ও স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু যান দেবাশিস। চিকিৎসা নিয়ে গতকাল ভোরে কলকাতায় শিখাইন হোটেল ওঠেন তারা। আজকের ফ্লাইটে ফেরার কথাও ছিল তাদের, তবে জীবিত আর ফেরা হলো না কারোরই। ব্যাগ গুছাই বলতেছে মা সব কিনেছি, এবার এখন কালকে সকালে ভোরে চলে যাব। আমি মনে করছি আসতেছে। ওর ছেলেকে, ওর বউকে, ওর ছেলেকে 2 জনকে ডাক্তার দেখাতে গিয়েছিল। ও দেখেছে ডাক্তার, ওও দেখানো হয়েছে ডাক্তার। বাড়িতে বাবা মায়ের কাছে মেয়ে পাখিকে রেখে গিয়েছিলেন দেবাশিস। ছোট্ট পাখি শুধু ক্ষণ গুনছে কখন বাবা মা ফিরবে। দেবাশিসের সহকর্মীরাও তাকে হারানোর শোক সইতে পারছেন না। কেউ স্তব্ধ হয়ে দেখছেন তার ছবি, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। ওদের সাথে আমার ব্যাঙ্গালোরে দেখা হয়েছে, কলকাতায় আমার দেখা হয় নাই। কারণ কি আমি 2 দিন আগে আসছি, ওরা 2 দিন পরে কলকাতায় আসছে। ভুলে গেল আসিফ, তোমার কাছে চ্যানেল 9-এর লোগোটা দিয়ে গেলাম। তুমি যে নিউজ হয় সব নিউজ ধরে ধরে অফিসে পাঠাবা, তোমার নম্বর অফিসে দিয়ে দিছি, তোমাকে ফোন দিবে নে। আমি আজকে কি নিউজ পাঠাবো, আমার দাদা আছে আর নাই। এদিকে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবু সাভার আমিনবাজারের বাসিন্দা। কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনারের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য চালু করা হয়েছে সার্বক্ষণিক হটলাইন নম্বর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 8 বাংলাদেশের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম। একটু কুষ্টিয়ায় যাচ্ছি, সহকর্মী রুহুল আমিন বাবু অপেক্ষা করছেন। সাংবাদিক দেবাশিস দত্তর কথাই যদি টেনে বলতে হয় বাবু, একসময় যিনি নিজেই অন্যের সংবাদ লিখতেন, এখন খবরের শিরোনাম হয়েছে নিজেই। সাংবাদিক মহলে নিশ্চয়ই এটি একটি মর্মান্তিক ঘটনা এবং শোকের ছায়া বিরাজ করছে। তাদের মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে কোনো তথ্য থাকলে জানাবেন।
বৃষ্টি মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে ইতিমধ্যে দেবাশিসের ভাই তিনি 4টার দিকে রওনা হয়েছে কুষ্টিয়া থেকে। তিনি সেখানে পৌঁছাবেন, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তিনি সেখানে পৌঁছে হয়তো তার পৌঁছানোর পরে হয়তো জানা যাবে কি অবস্থা, কবে নাগাদ ফিরতে পারে, তার কারণ একটি লম্বা একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেই হয়তো আমরা জানতে পারবো যে কবে নাগাদ তার মরদেহ দেশে ফিরবে। বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে আসলে সহকর্মী, কারণ আমার নিজেরও সহকর্মী ছিল দেবাশিস দত্ত, এমন অনেক অসংখ্য সহকর্মী এই খবরটি শোনার পরেই তার বাড়ির সামনে ভিড় করছে। আমরা এখন ঠিক সেখানে রয়েছে, কুষ্টিয়া আড়োয়াপাড়াতে তার যে ভাড়া বাসা সেখানে আছি। আর সবথেকে দুঃখের বিষয় যেটি, আমরা এই খবরটি জানাতে আমাদের নিজেদেরও যেমন কণ্ঠ ভারী হয়ে আসছে, ঠিক তার থেকে অনেক বেশি কষ্ট অনুভব হচ্ছে। কারণ দেবাশিস দত্তের মা যখন মাঝে মধ্যেই কান্না করে উঠছেন, আসলে সেটি দেখার মতো বা সহ্য করার মতো সেই ক্ষমতাটি আমাদের মধ্যে হচ্ছে না, আমরা নিজেরাও পাচ্ছি না। কারণ যার সঙ্গে আমরা অনেকটা দিন, অনেকটা সময় কাটিয়েছি, সব থেকে দীর্ঘ সময় যাদের সাথে কাটানো হয় সেই সহকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে দেবাশিস দত্তের বাবা কিন্তু এখন বসে আছে, তিনিও নির্বাক, কিছু বলতে পারছেন না। এমনটিও দেখেছি যে দেবাশিস দত্তর মা কিন্তু মাঝে মধ্যেই বলে উঠছে যে আমার দেবাশিস কি ফিরবে, ওর কি কিছু হয়েছে। এমন তিনি হয়তো ভুল বলছেন বা ভুল বকছেন, তিনিও সঠিকভাবে সঠিক কিছু মেনে নিতে পারছেন না মা। আর সবথেকে দুঃখের বিষয় যে তার মায়ের একটি মাত্র সন্তান ছিল দেবাশিস দত্ত, এবং সেই দেবাশিস দত্তের আরও একটি পুত্র সন্তান ছিল, সেটি এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। শুধুমাত্র দেবাশিস দত্তের একটি মেয়ে রয়েছে, সেই মেয়েটি এখন এই কুষ্টিয়ার এই বাড়িতে সেই মেয়েটি রয়েছে। দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তান এবং তার শ্বশুর আকরাম আলী, তিনিও, এই 4 জনে নিহত হয়েছে। যে কারণে আসলে কোনোভাবেই আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছে, আসলে আমরা সকলেই যারা আছে তারা কিন্তু এই বাড়ির সামনে ভিড় করছে এবং সান্ত্বনার কোনো পথ আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সহকর্মীর খবর পড়তে হচ্ছে আমাদের বারবার। বৃষ্টি, শুনছিলাম আমরা বাবু। কলকাতা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত শনাক্ত বাংলাদেশিদের মরদেহ দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেছেন, নিহতের পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্ম্যালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। কল ড্রপ কমানোর জন্য মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। ডেটা প্যাকেজের চড়া দাম ও মেয়াদ নিয়েও গ্রাহকদের অসন্তুষ্টি আছে বলে সতর্ক করেন তিনি। বুধবার রবি আয়োজিত অনুষ্ঠানে সেবার মান নিয়ে গ্রাহকদের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টাও। শহরের তুলনায় গ্রামের অপারেটরদের নেটওয়ার্কের মান দুর্বল বলেও মনে করেন তিনি। নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য বলছে, গত 5.5 বছরে অপারেটরদের বিরুদ্ধে প্রায় 67,000 অভিযোগ করেছেন গ্রাহকরা, যার বেশিরভাগই সেবার মান নিয়ে। কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি এবং গ্রাহককে না জানিয়েই ভ্যালু এডেড সার্ভিস চালুর মাধ্যমে টাকা কেটে নেয়া। রবি আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের এসব অভিযোগ নিয়ে অপারেটরদের সতর্ক করেন টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। বলেন, অপারেটররা শহরের নেটওয়ার্ক শক্তিশালীকরণে জোর দিলেও তৃণমূলের সেবার মান ততটা বাড়েনি। অনেকে বলে আমি 500 টাকার প্যাকেজ কিনলাম, আমার টাকা আছে কিন্তু টাইমটা এক্সপায়ার করে গেছে, আমার সব চলে গেল। এটা কেন হয়? এইসব এয়ার নিউজগুলি আপনারা যদি বলেন তাহলে আমরা একটু ভালো থাকি, কারণ আমাদের কাছে জনগণ কিন্তু কমপ্লেন দেয় এবং বলে যে আপনারা কিছু একটা করেন। সেবার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও। কিস্তিতে ফোন কেনার সুবিধার পাশাপাশি 3 থেকে 5,000 টাকার মধ্যে সাধারণ মানুষের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানান তিনি। আমাদের দেশের 52% মানুষ এখনো ফিচার ফোন ইউজ করে। বাংলাদেশে একটা ফিচার ফোন কস্ট 999 টাকা, একটা স্মার্টফোন কস্ট, চিপেস্ট স্মার্টফোন 10,000 টাকা। আই গিভ দেম এ টার্গেট দ্যাট আমি 3 থেকে 5,000 টাকার মধ্যে একটা সাধারণ কৃষক, একটা রিক্সা চালক, একটা লেবার, তাকে আমরা মোবাইল ফোন দিতে চাই। অনুষ্ঠানে বৃহত্তর ঢাকার প্রায় 5,000 সাইট আধুনিকায়ন করায় রবিকে ধন্যবাদ জানান বিটিআরসির চেয়ারম্যান। Mere having internet is not enough. We must have quality. If we don't have quality internet,
then people who are deprived, they are going backward. It's a huge digital divide. মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত না হলেও এবারের নির্বাচনে ইসি কোনো ঘাটতি রাখবে না বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচনটি হাই প্রোফাইল বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান সিএসি। রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত জানান তিনি। আলোচনা করেন বিভিন্ন আইনি দিক নিয়ে। ইনস্টিটিউশনাল মেমোরি এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না তো রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। আমাদের কিন্তু ভোটের কার্যক্রমটা হবে বিভক্তি নাম্বার দিয়ে, এটা বিভক্তি নাম্বারটা ওনাদের পার্লামেন্ট থেকে দেন। এটা সিএসি জানান রাষ্ট্রপতি নির্বাচনে বিটিভি থেকে রাখা হচ্ছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে ওনারা যখন ভোটটা দিবেন, প্রেসিডেন্ট মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে। নির্বাচনী কর্তার উপস্থিতিতে জাতীয় সংসদের ভিতর কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না বলেও জানান তিনি। ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেবো। বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো, ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে এমন মন্তব্যও করেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মক্কায় প্রথম দিন জিম সেশন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে ফেরা শরীফুল সুযোগ পেলে দিতে চান সেরাটা, আর সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী জানালেন এই পেসার। চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকলেও সতীর্থদের সাথে ফ্রেমবন্দি হতে পেরে উচ্ছ্বসিত শরীফুল। মক্কায় থেকে আরও জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। ম্যাকাইতে বাংলাদেশ দলের প্রথম দিন জিম সেশন শেষে গণমাধ্যমের সামনে শরীফুল ইসলাম, সেখানেই তার সাথে ক্যাপ্টেন নাজমুল শান্ত আর মোমিনুল এবাদতদের খুনসুটি। ডারউইন থেকে লম্বা জার্নির পর বুধবার অনুশীলন বাতিল করে টাইগাররা। জিমে সময় কাটিয়ে এই দিন বাকিটা বিশ্রামে ছিল ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে এখন সম্পূর্ণ ফিট শরীফুল ইসলাম, সুযোগ পেলে সেরাটা দেওয়ার অপেক্ষা এই বাহাতি পেসারের। যেটা হয় আল্লাহর ভালোর জন্যই করে। সো আলহামদুলিল্লাহ, ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি, এটা আমার জন্য বডির জন্য আরও আমার মনে করি যে আমার আর ভালো হয়েছে। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন না শরীফুল, তবে কাছ থেকেই দেখেছেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। দলের সাথে ফ্রেমবন্দি হতে পেরে খুশি জানালেন তিনি। যেটাতে আমি টেস্টে ছিলাম না, বাট আমি বলবো না যে আমি আনলাকি, আমি হয়তো ইনজুরি হয়েছি, বাট যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করছি যে তারা যাতে বেস্ট পারফর্মটা করতে পারে এবং কি আমরা যাতে উইন হতে পারি। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করেন আমি যেরকম বাংলাদেশের সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো আমি আরও বেশি খুশি হয়েছি। আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরকম একটা মানে জয়ের পার্ট হয়ে থাকতে পারে মাঠের ভিতরে, ছবির ভিতরে তো অন্তত আসছি, স্কোয়াড থাকতেছে, খুবই ভালো লাগছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের নিয়ে আলোচনা, কিংবদন্তি অজিদের মুখে প্রশংসা। শরীফুল বললেন দলের জন্য ইতিবাচক বার্তা এটা, আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিনটা পার্টি, তখন আরও বেশি ভালো লাগে। কারণ আমরা তো যখন ইউনিটভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। সো তখন খুব ভালো লাগে। অবশ্যই কোনো টিমকে চায় যে সিরিজ না জিতুক, আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের আগে প্রথমবার অনুশীলনে নামবে সফরকারীরা। শরীফুলের সঙ্গে খুনসুটিতে মমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা। ভ্রমণ ক্লান্তির পর ম্যাকাইতে প্রথম দিনটা জিম সেশনে কাটিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পায়নি পেসার শরীফুল ইসলাম, তবে এই টেস্টে যদি জায়গা পান নিজের সেরাটা নিংড়ে দিতে চান ম্যাকাইতে বাংলাদেশের আরেকটা জয় প্রত্যাশা করছেন এই ডানহাতি পেসার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। গলে বৃষ্টির শঙ্কা উড়িয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 165 রানের দাপটে জয় পেল ভারত। দেশটির বাঁহাতি স্পিনার মানব সিতারের ঘূর্ণিতে মাত্র 206 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। 372 রানের লক্ষ্যে শেষ দিনে 84 রানে 4 উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশের
95 রানের জুটিতে লড়াইয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত 206 রানে অল আউট হয় লঙ্কানরা। সর্বোচ্চ 84 রান করেন সোনাল, আর 59 রান আসে ধনঞ্জয়ের ব্যাট থেকে। মানব সুথার 55 রান দিয়ে 6 উইকেট নেন। আর গল টেস্ট ছিল ভারতের 600তম টেস্ট। আগামী রোববার কলম্বোয় সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। আইপিএলের লোভ দেখিয়ে শ্রীলঙ্কার ব্যাটার নিরশন ডিকভিলাকে স্লেজিং করে পরের বলেই আউট করলেন ভারতের যশস্বী জয়সওয়াল। গোল টেস্টের শেষ দিনে রান তাড়া করছিল শ্রীলঙ্কা। 142 রানে 5 উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ডিকভিলা, আর তখনই তাকে আক্রমণাত্মক শট খেলতে উস্কানি দিতে থাকেন জয়সওয়াল বারবার বলেন, চলো মারো, আমি দেখতে চাই। জবাবে ডিকভিলা মজা করে বলেন, আইপিএল নিয়ে যাও, তারপর মারবো। কিন্তু এরপরেই জয়সওয়ালের ফাঁদে পা দেন ডিকভিলা। আক্রমণাত্মক শট খেলতে গিয়ে পরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠাতে আদালতের নির্দেশকে কেন্দ্র করে আবারও উত্তেজনার পারদ চলেছে পাকিস্তানের রাজনীতিতে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে পাকিস্তান সরকার। এদিকে প্রায় 1 বছর পরে কারাবন্দী ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন বোন নওরিন নিয়াজি। একই কারাগারে বন্দী স্ত্রী বুশরা বিবিও দেখা করেছেন ইমরান খানের সাথে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের। যে কোনো সময় বের হতে পারেন নেতা ইমরান খান, তাই ভিড় করেন সমর্থকেরা। এদিকে দীর্ঘ 9 মাস পর মঙ্গলবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন বোন নওরিন নিয়াজি। 15 মিনিটে সেই সাক্ষাতে স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে কথা হয়। একই কারাগারে বন্দী স্ত্রী বুশরা বিবিও সাক্ষাৎ করেন ইমরান খানের সঙ্গে। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেয়ার নির্দেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সরকার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আজম নাজির তারার। মঙ্গলবার ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। সময় বেঁধে দেওয়া হয় 2 দিন। মেডিকেল বোর্ড গঠনের পাশাপাশি ইমরান খানের বোন ও ব্যক্তিগত চিকিৎসককে রাখার নির্দেশ দেওয়া হয়। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী। বছরখানেক ধরেই তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে পরিবার। দাবি ওঠে হাসপাতালে নেয়ার। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর একাধিক মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে। এর মধ্যে রাষ্ট্রীয় তোষাখানা মামলা ও বেআইনিভাবে বিয়ে করার মামলাও রয়েছে। তবে কয়েকটি সাজা বাতিল হলেও এখনও বেশ কিছু মামলা বিচারাধীন। অনিক রহমান, যমুনা নিউজ। জ্বালানি তেলের মজুদ 1.5 মাস থেকে বাড়িয়ে 3 মাসে নিতে চায় সরকার, আর সেজন্য আসছে নতুন প্রকল্প। পর্যায়ক্রমে এটিকে 6 মাসে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বিকেলে একনেক সভা শেষে ব্রিফ করেন তিনি। জানান, শুধু জ্বালানি আমদানি করলেই সংকট মিটবে না, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণেও সময় দিতে হবে। প্রায় 1 মাস ধরে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট। শিল্প কারখানা, সিএনজি স্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনে পড়েছে মারাত্মক প্রভাব। আবাসিকেও মিলছে না গ্যাস। সংকট সমাধানে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বাড়তি এলএনজি আনার চেষ্টা চলছে, যদিও চাহিদা অনুযায়ী ভাসমান টার্মিনাল এখনও প্রস্তুত নয়। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের এজেন্ডায় বিদ্যুৎ ও জ্বালানির 3 প্রকল্প, তাই সভাপতি সংকট নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সমাধান খুঁজতে সে সময় সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, একনেকে জ্বালানি তেলের ট্যাঙ্কার কেনার প্রস্তাব উঠলেও তা বাতিল হয়, কেননা প্রধানমন্ত্রীর সবশেষ চীন সফরে 4টি জাহাজ কেনার ব্যাপারে সমঝোতা হয়েছে। সাম্প্রতিক যে সংকটটা সৃষ্টি হয়েছিল, এটা কতগুলো বয়লারের ত্রুটির কারণে, সেগুলো ইতিমধ্যেই মেরামত সম্পন্ন হয়েছে এবং আমরা পরিস্থিতি এখানে মোটামুটিভাবে একটা সহনীয় জায়গায় চলে আসছে, যেটাতে আমরা আগে 1 মাস আগেও ছিলাম। আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে, আরেকটা ইউনিট করার। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের একই ধাঁচের প্রকল্প আনা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রতিমন্ত্রী জানান, গুচ্ছ হিসেবে সব উদ্যোগকে এক করা হচ্ছে। ধরুন, একটা মন্ত্রণালয়ে 300টি প্রকল্প আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 300-এর উপরে প্রকল্প আছে, সবুজ পাতা এবং চলমান প্রকল্প আপনি মিলিয়ে নিলে। ফলে যখন একটা প্রকল্প আপনার সামনে আসে, তখন ঠিক আপনার পক্ষে 380-র সাথে মিলিয়ে নেওয়াটা খুব কঠিন হয়। কিন্তু এ সময় সরকারের নতুন 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পর্কে জানায় সাধারণ অর্থনীতি বিভাগ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চান
দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত কমিশনাররা। সংস্থার চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করবেন। দুদকের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আর সেই প্রত্যাশা পূরণে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ফিরিয়ে আনতে চান তারা। নতুন কমিশনের যোগদানের মধ্য দিয়ে 170 দিনের নেতৃত্ব শূন্যতা কাটল দুদকে। সকালে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে 2 কমিশনার অফিস শুরু করেন। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজে করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু সন্ত্রাস দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের উপর হামলার ঘটনায় উঠেছে সন্ত্রাসী ডেভিড এমন গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ। ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের কাছে $15,000 চাঁদা দাবি করা হয়েছিল, আর সে অর্থ না দেয় শান্তিনগরে তার উপরে হামলা চালানো হয়। এখনো হুমকি ধমকি থামেনি। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসক সমাজ। রোগী দেখেই বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। 17 আগস্ট রাত 10:30 নাগাদ শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার উপর চড়াও হয় সন্ত্রাসীরা। তারা সিএনজির দরজা খুলতে বলছে, আমি ড্রাইভারে মানা করছি, দরজা খুললো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই তোমাদের সমস্যা কি আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে, তুই অমুকের বোনডে ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কিছু কার বোন, সেই রোগীটা কোথায়, কার বোন, মানে এখন আর কিছু বলতেছেন না, বলে বলছে দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি। তারপর দরজা ড্রাইভার খুলে দেওয়ার পর তারা মাস শুরু করলো। এর আগে 6 আগস্ট মোবাইলে তার কাছে $15,000 চাঁদা দাবি করা হয়। 15 আগস্ট পর্যন্ত দেয়া হয় আলটিমেটাম, যার 2 দিন পেরোতেই ঘটল এই হামলা। অভিযোগ রয়েছে, হুমকির সময় কয়েকবার উল্লেখ করা হয় সন্ত্রাসী ডেভিড ইমনের নাম। চাঁদা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চেয়েছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে আমি ইগনোর করছি, আমি ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা অ্যাটাক করছে। মারাত্মক হামলার পরও থামেনি হুমকি ধামকি। চিকিৎসককে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হয় কেমন অনুভব করছেন তিনি। অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ডাক্তার আসাদুর রহমান। বারবার ডাক্তারদের উপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসক সমাজ। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। আজকে চিকিৎসকদের নিরাপত্তার সাথে বাংলাদেশের মানুষের নিরাপত্তা জড়িত, এটা মনে রাখতে হবে। আমি নিরাপদ মানে আপনি নিরাপদ, কিন্তু আমি যখন অনিরাপদ আপনি কিন্তু অনিরাপদ। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার জোরালো দাবি তুলেছে ড্যাব সহ চিকিৎসক সমাজ। বাংলাদেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। এই ঘটনায় থানায় অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় থানা পুলিশ। হামলার সঙ্গে জড়িত জীবন নামে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাম নিয়ে উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ICTDRB'র গবেষণায়। হামে আক্রান্ত 354 শিশুর উপর চালানো গবেষণা রিপোর্টে দেখা গেছে এদের 43%-ই বয়স 3 থেকে 9 মাস। আক্রান্ত শিশুদের 38%ই জন্মের প্রথম 6 মাস মায়ের দুধ পায়নি, আর মারা যাওয়া শিশুদের 82%ই পরিপূর্ণ বুকের দুধ থেকে বঞ্চিত ছিল। এছাড়া আক্রান্ত 65% শিশুই অপুষ্টিতে ভুগছে। বাংলাদেশ শিশু হাসপাতালের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, টিকা না দেওয়ার সামান্য ভুলেই দেশ সংকটে পড়ে গেছে। শিশুদের জীবন বাঁচাতে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। হামে সন্তান হারিয়ে মাদের এমন হাজারের চিত্র এখন নিত্যদিনের। কোনোভাবেই যেন লাগাম টানা সম্ভব হচ্ছে না। 15 মার্চের পর থেকে গত 156 দিনে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 918 জনের।
প্রতিদিন গড়ে প্রায় 6 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে হাম। গত 2 বা 3 দশকের চেয়ে চলতি বছর হামের এত বিস্তার কেন, এ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসা বিজ্ঞানীরাও। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির একদল গবেষক হামে আক্রান্ত 354 শিশুর উপর চালায় গবেষণা। সেখানে দেখা যায় এদের মধ্যে 43% শিশুই 3 থেকে 9 মাস বয়সী, 38% জন্মের প্রথম 6 মাসে পরিপূর্ণ বুকের দুধ পায়নি, আর যারা মারা গেছে তাদের 82%ই প্রথম 6 মাস পরিপূর্ণভাবে মাতৃদুগ্ধ পায়নি। অনেক বাচ্চা আমরা দেখেছি যে 80% বাচ্চা ছিল ভ্যাকসিনেটেড না। তাহলে এই শিশুগুলি কেন ভ্যাকসিনেশন মিস করলো? 6 এবং 9 মাসে আমরা কোনো অ্যান্টিবডি পাই নাই। দ্যাট মিনস আপ টু 9 months they are not protected by any antibody, that means passively acquired from the mother. বিশ্লেষণে দেখা যায় আক্রান্তদের দেহে পাওয়া ভাইরাসের ধরনটি B3 উপশাখার অন্তর্ভুক্ত। এছাড়া টিকা দেওয়ার বয়স হয়নি, এমনকি 1 বা 2 ডোজ পাওয়া শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। বোথ ডোজেস পেয়েছে, তারপরে আমাদের এখানে ইনফেক্টেড হয়ে আসছে, তাহলে তাদের কি সমস্যা থাকতে পারে? দেয়ার আর লট অফ ফ্যাক্টরস, যেমন নিউট্রিশনাল স্ট্যাটাস। আমরা প্রায় 30টার মতো সিভিয়ার মিজেলস রোগীর এডিনোভাইরাস পাই। সঙ্গে ছিল বোকা ভাইরাস, আরেকটা ছিল সাইটোমেগালো ভাইরাস। এই পেশেন্টগুলি হঠাৎ খারাপ হয়ে যায় এবং তাদেরকে আসলে সেভ করা খুব ডিফিকাল্ট হয়। গবেষণা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম ভয়ানক সংক্রামক রোগ। 2024 সালে সামান্য ভুলে প্রকোপ দেখা দিয়েছে। শিশুদের বাঁচাতে হলে প্রতিরোধে যেতে হবে। এই যে আমরা ঠিক টাইমে ভ্যাকসিন আনলাম না, ঠিক টাইমে আমরা 24 সালের ক্যাম্পেইনটা করলাম না, এর ফলে কিন্তু আমরা আজকে এই মিজেলসের মহামারীর ভিতরে পড়ে গেছি। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স যা জানে, মিজেলসের মতো অসুখ থেকে আমাদের শিশুদেরকে বাঁচাতে হলে হাজার হাজার ভেন্টিলেটর, আইসিইউ এবং হাসপাতাল দিয়ে কিচ্ছু হবে না। আপনি পারবেন না এই মৃত্যুর ঢল থামাতে। আপনাকে প্রিভেনশনের দিকেই যেতে হবে। টিকা ছাড়া আর কোনো পথ এখন পর্যন্ত এফেক্টিভ আমাদের জানা নাই। বিশেষজ্ঞদের মতে সংকট কাটিয়ে উঠতে টিকাদান সম্প্রসারণ এবং মা ও শিশুদের পুষ্টির দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সমঝোতা ইস্যুতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে গোপন যোগাযোগের বিষয়টি জানানোর একদিন পরেই তা প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কোনো কর্মসূচিও নির্ধারণ করা হয়নি। এদিকে ইরান বলছে সমঝোতার জন্য তেহরানের কাছে রীতিমতো কাকুতি মিনতি করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরান ওয়াশিংটন স্বাক্ষরিত 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয় সোমবার। এরপর থেকে আলোচনা চলছে এই মেয়াদ বর্ধিত করা হবে কিনা সেই ইস্যুতে। সম্প্রতি ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসির সাথে যুক্তরাষ্ট্রের ব্যাক চ্যানেল বা গোপন যোগাযোগের ব্যবস্থা রয়েছে। তবে এমন বক্তব্য দেওয়ার একদিন পরই নিজের অবস্থান পরিবর্তন করলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, সমঝোতার মেয়াদ বাড়াতে ইরানের সাথে হচ্ছে না কোনো রকম আলোচনা, এমনকি নির্ধারণও করা হয়নি সম্ভাব্য কোনো বৈঠকের সময়সূচি। ইরানের সাথে কোনো রকম আলোচনা হচ্ছে না, আলোচনা হওয়ার সম্ভাবনাও নেই, কোনো সময়সূচিও নির্ধারিত হয়নি। হরমুজ মুক্ত এবং পুরোপুরি সচল রয়েছে। জলপথটিতে পূর্ণ শক্তিতে অব্যাহত রয়েছে কার্যকর নৌ অবরোধ। প্রণালীতে পাতা সব মাইন অপসারণ ও ধ্বংস করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বারবার অবস্থান পরিবর্তনে ক্ষুব্ধ তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, তেহরানের সাথে আলোচনার জন্য রীতিমতো কাকুতি মিনতি করছেন ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ অচল রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করা ইরান কখনোই কোনো চাপের মুখে পিছু হটবে না, দেওয়া হয় এমন হুঁশিয়ারিও। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র যতক্ষণ না সমঝোতা স্মারকের আওতায় থাকা শর্তগুলো পূরণ না করছে ততক্ষণ পর্যন্ত প্রণালী পুনরায় চালু করা হবে না। প্রণালীতে দেওয়া অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, জ্বালানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ সহ অন্যান্য সব শর্ত মেনে তা বাস্তবায়ন করতে হবে ওয়াশিংটনকে। মেরিটাইম সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী চলমান অচলাবস্থার মাঝেই হরমুজ অতিক্রম করতে পেরেছে মাত্র 6টি জ্বালানি ও পণ্যবাহী জাহাজ, যা গেল 10 দিনের দৈনিক গড় 11টি জাহাজের তুলনায়ও অনেক কম। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে দুটি কার্যনির্বাহী পরিষদ গঠনে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শান্তি চুক্তির পরবর্তী ধাপ নিশ্চিতে এই সিদ্ধান্তের কথা জানায় ওয়াশিংটন, তেল আবিব। যুদ্ধবিধ্বস্ত এলাকাটির অবকাঠামো পুনর্গঠন এবং জনস্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা মেটাতেই গঠন করা হবে কয়েকটি দল। উপত্যকার পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক সমস্যার সমাধানেও এই পরিষদ কাজ করবে, জানিয়েছে সংস্কারের আগে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর তেল আবিব। রাষ্ট্রপতি ভোটের মধ্য দিয়ে ইতিহাসের মাহেন্দ্রক্ষণ ও গণতান্ত্রিক নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। বিকেলে সংসদীয় কমিটির সভা শেষে চিফ হুইপ জানান, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট যাওয়া হয়েছে। কাল দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 5টা থেকে ভোট গণনা শুরু হবে এবং ভোট গ্রহণ লাইভ সম্প্রচার হবে। 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আমরা ভোট হবে, এদেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো। খুঁটিনাটি কিছু সমস্যা থাকলেও পিঙ্ক বাস সার্ভিসে মোটামুটি সন্তুষ্ট নারীরা। নিজেদের জন্য বিশেষায়িত বাস নিয়ে সামাজিক মাধ্যমের ট্রল নিয়েও তেমন বিচলিত নন তারা। নারীদের আশা, তাদের নিরাপদ আর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিতে সহায়তার হাত বাড়িয়ে দেবেন পুরুষরা। চালকদের প্রশিক্ষণ আর যাত্রার সময় কমিয়ে আনার দিকে নজর দেবে কর্তৃপক্ষ। দিনের ব্যস্ত সময়ে পুরুষের সাথে পাল্লা দিয়ে সাধারণ গণপরিবহনে উঠতে হিমশিম খেতে হয় নারীদের। তাদের জন্য নির্ধারিত সিট খালি না থাকলে নারীদের বাসেও নিতে চান না হেলপাররা। এই ভোগান্তি দূর করতেই চালু করা পিঙ্ক বাসে অবশ্য সেই ঝক্কি নেই। নিরাপত্তা আর স্বস্তির সাথে বাসে উঠছেন নারীরা। নতুন এই সার্ভিস নিরাপদ যাত্রার জন্য নতুন আশার নাম তাদের কাছে। এ যেন শহরের পথে নারী নিশ্চিন্ত চলাফেরায় এক নতুন অধ্যায়। ঘড়ির কাঁটায় 8:40। মোহাম্মদপুর বাস ডিপো থেকে শুরু হলো পিঙ্ক বাসের যাত্রা। বিভিন্ন বয়সী নারীদের সমাগম এই দোতলা বাসে। কেউ শিক্ষার্থী, কেউ বা আবার চাকুরিজীবী। তবে এখনও পুরোপুরি স্বস্তি নিশ্চিত করতে পারছে না এই সার্ভিস। কেননা চালক নতুন, পথঘাটও তেমন জানা নেই, সাথে সড়কের জ্যাম। যাদের গন্তব্য ছিল এলিফ্যান্ট রোড, এক পর্যায়ে তাদের কেউ কেউ নেমে গেলেন আগে ভাগে। জানালেন, ক্লাস আর অফিস ধরতে হলে উঠতে হবে মেট্রোতে। আর একটু প্রশিক্ষণ দিয়ে তারপরে নামানো উচিত ছিল, কারণ টাইমটা একটা ফ্যাক্টর। আরো প্রশিক্ষণ পেলে হয়তো একটু ভালো করবে, কিন্তু আমি খুশি নারী চালক পেয়েছে, আমার খারাপ লাগছে না। অবশেষে মোহাম্মদপুর থেকে মতিঝিল পৌঁছানো গেল 2 ঘন্টায়। আপাতত এটিকেই সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন পিঙ্ক বাসের যাত্রীরা। ফার্স্ট ডে নারী ড্রাইভার, কিন্তু মনে হচ্ছে অফিসে লেট হবে। যদি এইভাবে প্র্যাকটিস করে আমাদেরকে এত লেটে অফিসে নিয়ে যায় তাহলে তো আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। অফিস শুরু আর শেষের টাইমে চলা এই সার্ভিসে চড়ছেন বহু নারী, এমনকি সিট না পেয়ে দাঁড়িয়েও থাকতে হচ্ছে। তাই এই বাসে পুরুষদের না ওঠানো নিয়ে যেসব ট্রল হচ্ছে সেগুলোর যৌক্তিকতাও দেখেন না কর্মজীবী নারী আর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছেলেদের সাথে আর মেলামেশা করে যেতে হবে না, এটি আমাদের জন্য ভালো। গণপরিবহন দেখা যেত যে আমি বসেছি অন্তত 5 জন সিট বদল করে, এটা খুবই আনইজি লাগে আমার কাছে। অবশ্য নতুন মোড়কে পুরনো বাস চালানোর ফলও দেখা গেল হাতে নাতে। প্রথম দিনেই ছুটে গেছে বাসের হাতল, ভেঙে গেছে ফ্যান। অলরেডি একটা ফ্যানের পাখা ভেঙে গায়ে পড়েছে, আর একটু আগেই তো দেখলেন, বুঝতে পারছেন, পানি পড়তেছে, যেটা আজকে ফেস করলাম। মোহাম্মদপুর টু মতিঝিল সকালের পিঙ্ক বাসের চালক ছিলেন রাবেয়া সুলতানা। ট্রেনিং নিয়েছেন গাজীপুরে। এখনও ঠিকমতো সড়ক না চেনায় গাইড করছেন পুরাতন চালক আসলাম। মোহাম্মদপুর থেকে মতিঝিল চালা আসছে, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো চালাতে পারবে। মোহাম্মদপুরের বাসে আরেক নারী চালক লুৎফর নাহার লতাও সঙ্গী হয়েছিলেন এ যাত্রায়। কেননা খুব শীঘ্রই এই রুটেই বাস চালাবেন তিনিও। প্রতিটা নারীরই আমি মনে করি যে তাদেরও স্বাবলম্বী হওয়ার দরকার আছে। যারা আসলে এরকম পেশায় আসতে চায় তারা কিন্তু আসলে আসতে পারে। এটা বেশ খানিকটা সময় নিয়েই অবশেষে মতিঝিল ডিপোতে ঢুকলো বাস। নারী যাত্রীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও আছে পিঙ্ক বাসগুলোতে। খুঁটিনাটি সমস্যা কাটিয়ে উঠবে এই সার্ভিস, আর সোশ্যাল মিডিয়ায় ট্রল না করে পুরুষরাও এগিয়ে আসবেন নারীর নিরাপদ যাত্রা নিশ্চিতে, এমন প্রত্যাশা সকলের। পিঙ্ক বাসের বিকেলের সার্ভিস শুরু বিকেল 5টা 20 মিনিটে।
লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। স্লিপার এসি বাস ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে একটি মহল ষড়যন্ত্র করছে এমন দাবি স্লিপার এসি বাস মালিক সমিতির। এই পরিষেবা বন্ধ না করে নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জোর দাবিও জানিয়েছেন তারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ব্রিফিংয়ে দাবি তোলা হয়। স্লিপার বাস মালিকরা জানান, বর্তমানে দেশে 1000-এর বেশি স্লিপার বাস চলাচল করছে বিভিন্ন রুটে। রুট পারমিটও সরকার অনুমোদিত, এমনকি এসব বাসে দুর্ঘটনার হারও শূন্যের কাছাকাছি। হাতে গোনা কিছু অসাধু ব্যবসায়ীর কারণে 2000 কোটি টাকার এই পরিষেবা বন্ধের জোর প্রতিবাদ জানান তারা। অভিযোগ, বাস মালিকদের সাথে আলোচনা ছাড়াই মহাসড়কে বাসগুলোকে জরিমানা ও ডাম্পিং করা হচ্ছে। অতি দ্রুত নির্দিষ্ট নীতিমালার আওতায় এনে নির্বিঘ্নে চলাচল ও যাত্রী সেবা নিশ্চিতের দাবি জানান বাস মালিকরা। হঠাৎ করে একটা ইসলামিত মহল একজন অ্যাডভোকেটকে দিয়ে আমাদের এই গাড়ি কেন অবৈধ হবে না হাইকোর্টে একটা রিট করে, সেটির এগেনস্টে আমরা পক্ষপাত হই। আমাদের কোর্টে যত প্রক্রিয়া, যত পেপার, সেটা চলমান। এই অবস্থায় ভ্রাম্যমাণ আদালত বিআরটি মিনিস্ট্রি সমস্ত গাড়িগুলো ডাম্পিং করার চেষ্টা করছে এবং চিঠি দিয়েছে এই গাড়ি চলাচল করা যাবে না। বিভিন্ন গাড়ি দিয়ে জরিমানা করছে, গাড়ি ধরে ডাম্পিং করছে। তারা আমরা যারা বিনিয়োগ করেছি, এখানে 2000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, আমরা এখানে কোথায় আমরা দাঁড়াবো? প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এই সভায় দলের সাংগঠনিক তৎপরতা, স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা। দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় এনডিএম চট্টগ্রাম জেলার আহ্বায়ক ইমরান চৌধুরী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজমিস্ত্রি কাজের 1000 টাকা পাওনাকে কেন্দ্র করে কামরুল নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে তারই বন্ধু। হত্যাকারী আলামিনকে গ্রেফতারের পরে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার এনএম মোর্শেদ এই তথ্য জানিয়েছেন। দুপুরে রাজধানী উত্তরায় পিবিআই ঢাকা জেলা অফিসে প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, গেল 8 আগস্ট খুলনা থেকে আশুলিয়া কাজের সন্ধানে আসেন তারা। আর পরদিন একটি বাসা ভাড়া নিয়ে শুরু করে রাজমিস্ত্রির কাজ। দৈনিক 4000 টাকা মজুরিতে কাজ করে আলামিন ও কামরুল। এ টাকা নিয়ে বিরোধে শুরু হয়। এরপরেই গেল 14 আগস্ট রাতে কামরুলের কাছে 1000 টাকা পাওনা দাবি করে তার বন্ধু। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে কামরুলকে গলা কেটে টাকা নিয়ে পালিয়ে যায় আলামিন। ঘটনার 2 দিন পর লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় হওয়া মামলা ছায়া তদন্ত শুরু করে হত্যাকারীকে খুলনা থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। যেহেতু হাতে নাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তো সেই ব্যক্তির সূত্র থেকে আসলে বাকিগুলো আস্তে আস্তে আনফোল্ড হবে এবং সবগুলো ব্যক্তি যারা ওখানে জড়িত ছিল বা যদি ওখানে নাও থাকে ঘটনাস্থলে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব। মানবাধিকার ও গুম কমিশন আইনের খসড়া দেখে বিস্ময় প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। সংসদে যেন এই আইন পাশ না হয় সেই দাবি তারা জানিয়েছেন। রাজধানীতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, রাজনীতিবিদদের কেউ সচেতন না হওয়ায় গুম ও মানবাধিকার কমিশন আইন ল্যাপস করা হচ্ছে। এই আইন পাশ হলে রাজনীতিবিদরা আগের মতো আবার গুম ও নির্যাতনের শিকার হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বলেন, এই অল্প সময়ের মধ্যে রাজনীতিবিদদের উপর হওয়া অত্যাচারের কথা ভুলে যাওয়া দুঃখজনক। গুম ও মানবাধিকার কমিশনের খসড়া আইন যেটা হয়েছে সেটা দিয়ে কোনোভাবে গুম রোধ করা সম্ভব নয়। এই আইন আবারও দেশকে অন্ধকারে নিয়ে যাবে বলেও জানান তারা। যাদের দ্বারা মানুষ গুম হবে তারাই আবারও তদন্ত করবে। পুরো বিষয়টি হাস্যকর। আমরা যারা সারা জীবন এইগুলোর জন্য লড়াই করেছি সবাইকে একতাবদ্ধ হতে হবে। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না। চিরদিন কি আপনি ক্ষমতায় থাকবেন? বিশ্বাস করেন এটা সম্ভব? আপনি যদি কালকে ক্ষমতায় না থাকেন, আপনার রেখে যাওয়া আইনের কাঠামো ব্যবহার করে একই গুমের প্রচলন তো আবারও হবে। খসড়া এই যেটা অনুমোদন পেয়েছে, এই আইন কিভাবে আমরা সংসদে ঠেকাতে পারবো সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বাংলাদেশে জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন ব্যবস্থার উপর জোর দিয়েছেন জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল ইফাদের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ভ্যালেন্টাইন চানচো। আর এই ধান চাষে মেথান গ্যাসের নিঃসরণ কমাতে সরকারের নেতৃত্বে রোডম্যাপ তৈরির সুপারিশ করেছেন তিনি। রাজধানীতে ইফাদের র্যাম্প প্রকল্পের অধীনে আয়োজিত দিনব্যাপী সংলাপে ভ্যালেন্টাইন চানচো এই পরামর্শ দিয়েছেন। বলেন, সরকারকে কৃষি উৎপাদনে ক্ষতিকর মিথেন নিঃসরণ কমানোর বিষয়টি জাতীয় কৃষি পরিকল্পনা ও ভবিষ্যৎ সরকারি বিনিয়োগ কর্মসূচিতে সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে সরকার, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা সহ 6টি সুপারিশ করেছেন ইফাদ
কান্ট্রি ডিরেক্টর। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল বলেছেন, কৃষকের বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা ও নীতি প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে ভূমি, জীবন ও জীবিকার উপর। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম সহ কৃষি ও জলবায়ু বিশেষজ্ঞরা। রংপুরের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান তৈরি সহ নানা উন্নয়ন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে বেসরকারি সংগঠন ওয়ার্ল্ড ভিশন। দুপুরে মিঠাপুকুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর 5 আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী। সভায় বক্তারা বলেন, 2010 সালে ওয়ার্ল্ড ভিশন মিঠাপুকুর এরিয়া প্রোগ্রামের আওতায় কমিউনিটি ভিত্তিক সংগঠন সহ স্থানীয় কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি করে। দীর্ঘ 15 বছর উপজেলার 2টি ইউনিয়নের প্রায় 68,247 জন মানুষের কাছে বিভিন্ন সেবা ও উন্নয়ন সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ডিরেক্টর অপারেশন সহ স্থানীয় সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। 4 দিনের ব্যবধানে 2বার মাঠে অসুস্থ হয়ে পড়ার পর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছে জামাল মুজিয়ালা। জার্মানি তারকা জানিয়েছে, এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যায় তিনি ভুগছেন। বায়ার্ন মিউনিখের হয়ে লাইপজিগ ও হেডেনহ্যামের বিপক্ষের প্রীতি ম্যাচে মাঠে নেমেই অস্বস্তিতে পড়েন মুজিয়ালা এবং পরীক্ষায় তার অ্যাবসেন্স সিজার শনাক্ত হয়। মুজিয়ালা জানিয়েছেন, চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে আছেন, দীর্ঘমেয়াদী কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই এবং চিকিৎসকদের অনুমতি নিয়ে ফুটবলে নিজের স্বাভাবিক জীবন ক্যারিয়ার চালিয়ে যেতে চান 23 বছর বয়সী এই উইঙ্গার। আজকে সব খবর, সব আপডেট এ পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।